বাংলাদেশের রাজনীতিতে আজ এমন একটি খেলা শুরু হয়েছে যা দেখে ইতিহাসের একটি ভয়ঙ্কর প্রেতাত্মার কথা মনে পড়ে যাচ্ছে। আপনাদের কি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কথা মনে আছে, যিনি এখন জেলে পচে মরছেন, যিনি 2010 সালের 30 সেপ্টেম্বর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত বাংলাদেশের 19তম প্রধান বিচারপতি ছিলেন। তিনি ছিলেন শেখ হাসিনার পরম আস্থাশীল, পরীক্ষিত এবং সম্পূর্ণ দলীয় একজন বিচারপতি। আজ জুলাই জাতীয় সনদের গণভোট নিয়ে আদালতে যে নাটক শুরু হয়েছে তা দেখে খায়রুল হকের সেই অন্ধকার ইতিহাসের কথাই বারবার মনে পড়ছে। একটু পেছনে ফিরে তাকান। 2004 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী মঈনুদ্দিন ফারুকী হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন। তার যুক্তি ছিল খুবই ঠুনকো। তিনি বলেছিলেন 13তম সংশোধনীর মাধ্যমে অনির্বাচিত ব্যক্তিদের হাতে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, যা নাকি জনগণের সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক। এই ঠুনকো যুক্তি থেকেই বিষয়টি বিচারিক প্রক্রিয়ায় আসে এবং ধাপে ধাপে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। ইতিহাস কিভাবে বারবার ফিরে আসে তা কি আপনারা দেখতে পাচ্ছেন? 2011 সালে কি ঘটেছিল তা বাংলাদেশের প্রতিটি মানুষের মনে রাখা উচিত, কারণ ওই একটি রায় পুরো দেশকে 15 বছরের জন্য জাহান্নামে ঠেলে দিয়েছিল। 2011 সালে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ সংবিধানের 13তম সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করেন। এই রায়ের মাধ্যমেই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, ভোট চুরি এবং ফেসিবাদের সূচনা হয়। খায়রুল হকের নির্লজ্জতা এমন পর্যায়ে ছিল যে তিনি আদালত থেকে যে রায় পড়ে শুনিয়েছিলেন, অবসরে যাওয়ার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশের সময় তাতেও পরিবর্তন এনেছিলেন। শুধু তাই নয়, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দেওয়া পূর্ববর্তী রায় বাতিল এবং সংবিধানের 5ম সংশোধনীও তিনি অবৈধ ঘোষণা করেছিলেন। আর যারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোট বাতিল করতে চাইছেন, তারা কি খায়রুল হকের সেই মাস্টার প্ল্যানটি আবার নতুন করে বাস্তবায়ন করছেন না? খায়রুল হক তো ছিলেন একটি দাবার ঘুঁটি, আসল খেলোয়াড় ছিলেন শেখ হাসিনা। আসুন ইতিহাসের পাতা আরেকটু উল্টাই। 1996 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। তার আগে সংবিধানে কোনো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিই ছিল না। নির্বাচন ঘনিয়ে এলে বিরোধীদের মধ্যে চরম আস্থা সংকট দেখা যায়। 1996 সালের 15 ফেব্রুয়ারি দলীয় সরকারের অধীনে নির্বাচন হলো, আর শেখ হাসিনার নেতৃত্বে বড় বিরোধী দলগুলো তা বর্জন করল। শুরু হলো দেশে অচল অবস্থা। এরপর বাধ্য হয়ে 1996 সালের মার্চ মাসে 13তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হলো। 116 দিন পর 12 জুন সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, আওয়ামী লীগ জয়ী হলো এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন। যে শেখ হাসিনা একদিন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনেই গেলেন না, তিনি 2008 সালে ক্ষমতায় আসার পর খায়রুল হকের আদালতকে ব্যবহার করে নিজের স্বার্থে সেই ব্যবস্থাই চিরতরে বাতিল করলেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলস্বরূপ দেশবাসী 15 বছর জাহান্নামে বসবাস করেছে। এরপর এলো সেই ঐতিহাসিক 5 আগস্ট 2024। তীব্র ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা তার দলবল, মেম্বার অফ পার্লামেন্ট, এমনকি বাইতুল মোকাররমের খতিবকে পর্যন্ত নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। এখন যারা আজ কথায় কথায় সংবিধানের দোহাই দিচ্ছেন, তাদের কাছে একটি খুব সাধারণ প্রশ্ন: একজন প্রধানমন্ত্রীর এভাবে পালিয়ে যাওয়া কোনো সংবিধানে লেখা ছিল? 5 আগস্টের পর টানা 3 দিন দেশে কোনো সরকারই ছিল না। এটা কোন সংবিধানের ধারা মেনে হয়েছে? 3 দিন পর দেশে এলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট বলে আমাদের সংবিধানে কিছুই ছিল না। তখন সংবিধানের 106 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে এই সরকার গঠন করা হল। আইনগতভাবে এটিও ছিল একটি অত্যন্ত ঠুনকো উদাহরণ এবং আক্ষরিক অর্থে অসাংবিধানিক। কিন্তু তখন কেউ টু শব্দটিও করেনি। কেন? কারণ সংবিধান তো কোনো ধর্মগ্রন্থ নয় যে তা বাতিল বা স্থগিত করা যাবে না। ওই মুহূর্তে জনগণের অভিপ্রায় এবং ডক্ট্রিন অফ নেসেসিটি, এটিই ছিল শেষ কথা। জনগণের অভিপ্রায়ই শেষ পর্যন্ত সংবিধানের মূল লক্ষ্য এবং ভিত্তি। ডক্টর ইউনূসের সেই সরকারের অধীনেই 2026 সালে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের গণভোট একই দিনে অনুষ্ঠিত হলো। সব রাজনৈতিক দল এতে রাজিও হলো। কিন্তু নির্বাচনের ফলাফল বের হওয়ার পর আমরা কি দেখলাম? রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জাতীয় নির্বাচনের ফলাফল খুব আনন্দের সাথে মেনে নিল এবং সরকার গঠন করলো। কিন্তু সেই একই দিনে, একই ব্যালটে, একই কর্তৃপক্ষের অধীনে অনুষ্ঠিত গণভোটকে তারা এখন মানতে চাইছে না। তাদের যুক্তি কি? গণভোট নাকি অসাংবিধানিক। যে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় গেল সেটা সাংবিধানিক, আর যে গণভোট তাদের ক্ষমতার লাগাম টেনে ধরতে চায় সেটা নাকি অসাংবিধানিক। এই চরম ভণ্ডামির জবাব দেবে কে? আজ সেই গণভোট বাতিল করার জন্য আদালতে রিট করা হয়েছে এবং আদালত খুব দ্রুত রুলও জারি করেছে। কিন্তু প্রশ্ন হলো,
আদালত কি ডক্টর ইউনূসের সরকারের সময় ছিল না? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো তখন আদালত কেন স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করল না যে এই সরকারটা অসাংবিধানিক? সেই সময়ে সংবিধানের কোন ধারায় বিচারকরা বিচার কাজ পরিচালনা করেছেন? সবচেয়ে বড় তামাশা হলো একজন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মাত্র 2 বছরের মধ্যে 3 জন সরকার প্রধানকে অর্থাৎ শেখ হাসিনা, ডক্টর ইউনূস, তারেক রহমানকে শপথ পড়ালেন। পৃথিবীর কোনো সংবিধানে এমন আজব নিয়ম আছে? তখন এই সাংবিধানিক বিশেষজ্ঞরা কোথায় ঘুমিয়েছিলেন? বিএনপি সরকার যদি ভেবে থাকে যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোট বাতিল করে তারা খুব লাভবান হবেন, তবে তারা আসলে নিজেদের গলায় নিজেরাই দড়ি পরাচ্ছেন। আর যদি আদালত এই যুক্তিতে গণভোট বাতিল করে যে সংবিধানে এর কোনো ভিত্তি নেই, তবে একই যুক্তিতে কাল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও অবৈধ হয়ে যাবে। আর সেই সরকার অবৈধ হলে তাদের অধীনে অনুষ্ঠিত 2026 সালের জাতীয় নির্বাচনও সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ বলে গণ্য হবে। তারেক রহমান কি বুঝতে পারছেন যে গণভোট বাতিল করতে গিয়ে তিনি নিজের গদির ভিত্তিটাই আইনিভাবে ধ্বংস করে দিচ্ছেন? আজ আমরা আপনাদের একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। এই আইনি চক্রান্ত যদি এভাবেই চলতে থাকে তবে সামনে কি হতে যাচ্ছে জানেন? হয়তো বেঁচে থাকলে আমরা দেখব এই আদালতই একদিন রায় দেবে যে শেখ হাসিনাকে জোর করে উৎখাত করা হয়েছিল। তারা রুল জারি করে শেখ হাসিনাকে আবারও দেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করা হবে। তার সময় হওয়া সব বিচার এবং সংস্কারকে বিতর্কিত বলে রায় দেওয়া হবে। এমনকি 2026 সালের নির্বাচনকেও অবৈধ ঘোষণা করে সংসদ বাতিল করা হবে। তখন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাতারাতি হয়ে যাবে ফেরেস্তা, আর বিএনপি, জামাত এবং এনসিপি গিয়ে তারা আসামির কাঠ গড়ায়। আজকের এই পুরো বিশ্লেষণটি আমরা শেষ করব বাংলাদেশের রাজনীতির এক প্রবীণ এবং ধুরন্ধর নেতার একটি উক্তি দিয়ে। 2012 সালে আওয়ামী লীগের প্রয়াত বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত একটি ঐতিহাসিক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বাগে ধরলে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে কাউকে ছাড়ে না। আজ যারা ক্ষমতায় বসে দম্ভ করছেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাইয়ের গণভোটকে বাতিল করার চক্রান্ত করছেন, তারা ভুলে গেছেন যে তারা কার সাথে খেলছেন। এই আইনি লুপহোল বা ফাঁকফোকর তৈরি করে তারা মূলত শেখ হাসিনার ফিরে আসার, ওই বাঘের ফিরে আসার পথই প্রশস্ত করছেন। যেদিন সেই বাঘ ফিরে আসবে সেদিন আর কাউকে আস্ত রাখবে না। সবচেয়ে বড় তামাশা এবং দ্বিচারিতার জায়গাটা এবার উন্মোচন করা যাক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের অন্যান্য নেতারা ইদানিং খুব সংবিধান মারাচ্ছেন। কথায় কথায় তারা সংবিধানের দোহাই দিচ্ছেন। বিএনপি নেতারা অত্যন্ত জোর গলায় বলছেন যে এই সংবিধান অনুযায়ী নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ এখনও শেষ হয়নি, তাই তাকে কোনোভাবেই সরানো যাবে না। খুব ভালো কথা। ফখরুল সাহেবদের এই লজিক যদি আমরা মেনেই নিই, তাহলে তো তাদের কাছে পুরো জাতির একটি অত্যন্ত লজিক্যাল এবং সাধারণ প্রশ্ন আছে। যদি এই সংবিধান অনুযায়ী চুপ্পুর মেয়াদ শেষ না হয়ে থাকে, তাহলে শেখ হাসিনার মেয়াদ কি শেষ হয়েছে? এই সংবিধানের ঠিক কোন জায়গায় লেখা আছে যে একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলে তার মেয়াদ শেষ হয়ে যায়? আজকের এই মেগা পলিটিক্যাল এবং লজিক্যাল অ্যানালাইসিসের একেবারে শেষ প্রান্তে আমরা। বিএনপি নেতারা যখন নিজেদের স্বার্থে চুপ্পুকে ক্ষমতায় রাখতে চান, তখন তারা সংবিধানের পাতা খোলেন, আর যখন শেখ হাসিনাকে বাদ দিতে হয় তখন তারা গণ অভ্যুত্থানের দোহাই দেন। এই দ্বিমুখী বা সুবিধাবাদী নীতি নিয়ে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনি যদি চুপ্পুকে সাংবিধানিক বৈধ মানেন, তবে আপনাকে হাসিনাকেও বৈধ মানতে হবে। আর আপনি যদি 5 আগস্টের গণ অভ্যুত্থানকে বৈধ মানেন, তবে সেই গণ অভ্যুত্থানের স্পিড থেকে জন্ম নেওয়া জুলাই সনদ এবং 70% মানুষের ভোটে পাশ হওয়া গণভোটকেও বৈধ মানতে হবে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই শুভঙ্করের ফাঁকি দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা যদি সরকার বন্ধ না করে, তবে আগামী দিনে এই দেশের সাধারণ মানুষ তাদের সেই সাংবিধানিক মারপ্যাচ খুব ভালোভাবেই বুঝিয়ে দেবে। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।